আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাঁথিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী সাথিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনেক রাত হয়ে গিয়েছে, ঠান্ডাও পড়ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর সম্মানিত বিপি সাদিক কাইম ভাই কথা বলেছেন, অন্যান্য মেহমানরা কথা বলেছেন। আমি শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের এই জমিনের সকল বৈষম্যকে, অন্যায় এবং জুলুমকে নিঃশেষ করার জন্য যারা জীবন দিয়েছেন। বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যে শত শত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, আল্লাহুম্মা আমিন। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এই সাথিয়ার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, যিনি শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শহীদ মতিউর রহমান নিজামীকে। ওনার সাথে আমার কিছু স্মৃতি রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ছিল 2015 সালে আমি যখন কাশিমপুর হাই সিকিউরিটি কাশিমপুর 4 কারাগারে ছিলাম, 3 বার আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে 2 বার ছিল ওই সালে ভূমিকম্প হয়েছিল, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়টাতে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের সময় যখন সবাই কারাগারের বিল্ডিংগুলো থেকে নিচে নেমে এসেছিল, সেখানে তিনিও নেমে এসেছিলেন, আমাদের সাথে দেখা হয়েছিল, সালাম বিনিময় হয়েছিল। একটিবার আমার জন্য পরম সৌভাগ্য যে আমার পরিবার থেকে সাক্ষাৎ এসেছিল। আর আমি যখন আমার যে কারা বিল্ডিং ছিল সেখান থেকে বের হলাম, সৌভাগ্য যে ঠিক বিপরীত পাশে তিনি ছিলেন, তিনিও সেখান থেকে বের হলেন। পুরো রাস্তাটা আমরা হেঁটে হেঁটে কারাগারের সাক্ষাৎ কক্ষে গিয়েছিলাম এবং তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন, অনেকগুলো বিষয় পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে তোমরা হতাশ হবে না, তোমরা কখনো ভেঙে পড়বে না। ইনশাল্লাহ বাংলাদেশের এই জমিনে একদিন সকল জুলুমের নিষ্কৃতি ঘটে এটা আলোর প্রভাত উদ্ভাসিত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের রাহাবারের সেই স্বপ্নগুলো, আমাদের রাহাবারদের সেই সাহসগুলো, সেই মোটিভেশনগুলোর মধ্য দিয়ে আমরা এই প্রজন্ম সামনের দিনে চলা শিখেছি, আমরা এই প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাওয়া শিখেছি, আমরা জীবন দিতে শিখেছি, কিন্তু কখনো কারো কাছে মাথা নত করতে শিখিনি এবং বিজয়ের দিকে আমরা আপ্রাণ ছুটে চলতে শিখেছি। আলহামদুলিল্লাহ, আমি আমাদের সেই রাহাবার সহ ইসলামী আন্দোলনের যারা জীবন দিয়েছেন, যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের রাহাবারদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে কোরবানির ইতিহাস। এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা জানি যে বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলভী, শহীদ ইসমাইল সহ তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন শুধুমাত্র আমাদের এই মাতৃভূমির, আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। তার ধারাবাহিকতা হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বাংলাদেশে আলেম ওলামারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কখনো কোনো শক্তির কাছে মাথা নত করে নাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকে 54টি বৎসর আমরা পার করে যাচ্ছি। এই ভূখণ্ডে অনেকবার মানুষদেরকে জীবন দিতে হয়েছে, আলেম ওলামাদেরকে জীবন দিতে হয়েছে। আপনাদের মনে আছে 2006 সালের
28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে খুনি হাসিনা বাংলাদেশে এক পৈশাচিক এবং বর্বর দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেদিন ঢাকার রাজপথে আমাদের ভাইদেরকে নির্মমভাবে লগি বৈঠা দিয়ে হত্যা করায় না, শুধু সে লাশগুলোর উপরে নৃত্য করে পৃথিবীবাসীকে দেখিয়েছে একটি জাতির মধ্যে কতটা নির্মম এবং নিষ্ঠুর পৈশাচিক মানুষ খুনি হাসিনা হতে পারে। সে সময় খুনি হাসিনা তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশের চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করেছে। তারা জানেন এই সেনা অফিসাররা, দেশপ্রেমিক সেনা অফিসাররা যদি থাকে তাহলে দিল্লির কাছে এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়া এতটা সহজ নয়। এই কারণে সে ক্ষমতায় এসে সর্বপ্রথম আমার দেশের চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারপরে আমরা দেখেছি শাপলা চত্বরে বাংলাদেশে আলেম ওলামারা যারা দীর্ঘদিন যাবৎ এই ভূখণ্ডের আজাদির জন্য সংগ্রাম করেছে, তাদেরকেও রাতের আধারে নির্মমভাবে শাপলা চত্বরে হত্যা করেছিল। যারাই খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, খুনি হাসিনার অপশাসনের বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্মম নির্যাতন খুনি হাসিনা করেছে আমাদের ভাই এবং বোনদেরকে। তারই ধারাবাহিকতায় এই সাথীতেও নির্মম নির্যাতন চালানো হয়েছিল। আমাদের ভাইয়েরা বাড়িঘরে থাকতে পারে নাই। ইসলামের কথা যারা বলে, যারা সত্যের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, তারা তাদের বাড়িঘরে থাকতে পারে নাই। তাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। এত জুলুম নির্যাতনের পর 2024 জুলাই আগস্টে আবাবিল পাখির মতো এই রাষ্ট্রের, এই দেশের ছাত্র জনতা জেগে উঠেছে। তাদের সাথে যোগ দিয়েছিল আপামর মানুষ। আমরা দেখেছি জুলাইতে যখন ছাত্ররা আক্রান্ত হয়েছিল, তখন কোনো পেশাজীবী বাবারা, মায়েরা এসে যুক্ত হয়েছিল। যখন ভাইয়েরা আক্রান্ত হয়েছিল, তখন বোনেরা এসে সেখানে যুক্ত হয়েছিল। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানে নির্যাতন চালানো হয়েছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এসে গিয়েছিল। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, তখন মাদ্রাসা, কলেজ সহ পলিটেকনিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকলে এসে অংশগ্রহণ করেছিল। এজন্য এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। জুলাইয়ের মূল স্পিরিট কোথা থেকে এসেছে এটা এই জাতিকে বুঝতে হবে। জুলাই কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে একটি পাটাতন তৈরি হয়েছে, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং তার অনিবার্য বহিঃপ্রকাশ জাগরণ ছিল জুলাই এবং আগস্ট সামরিক উপস্থিতি। জুলাইতে আপনারা খেয়াল করবেন যে আমাদের মূল থিম ছিল আমরা আমাদের জীবন দিব, আমরা শাহাদাতের তামান্না লালন করব, কিন্তু কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না। তাহলে এই শাহাদাতের তামান্না কোথেকে আসলো? শাহাদাতের তামান্না কে শিখালো? কিভাবে শিখলো এই প্রজন্ম? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখেছিলাম সে সময় একজনকে স্যাক্রিফাইস করেছিল। কে একজনকে গুলি করা হচ্ছে, পুলিশ বলছে যে স্যার গুলি করি, একটা মরে, একটা যায়, বাকিগুলো তো যায় না। কিন্তু বাকিগুলো কোন শক্তির বলে যায় না? কোন শক্তি তাদেরকে গুলির সামনে দাঁড়িয়ে থাকতে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে? সে আদর্শিক ভিত্তি কি ছিল? আমরা দেখেছি ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কে একজন পানি নিয়ে আসলো, তখন বলা হলো যে আপনি পানি পান করুন। তিনি বললেন যে না, আমার পানি পান করার প্রয়োজন নেই, বরং আমার সামনে আরেকজন আহত অবস্থায় আছে, তার কাছে পানি নিয়ে যান। তিনি যদি পানি পান করে সুস্থ হতে পারে, জিহাদের ময়দানে আমার চেয়ে তিনি ভালো ভূমিকা পালন করতে পারবে। ঠিক একই চিত্র আমরা জুলাইতে দেখেছি। যখন কোনো একজন আহত অবস্থায় আছে, ওনাকে স্ট্রেচে করে আরেকজন তুলে নিয়ে যাচ্ছেন, তিনি বলছেন যে না, আমাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আপনারা আন্দোলনের সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে ফেস করুন, আপনাদেরকে বিজয়ী হতে হবে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তাহলে আদর্শিক প্রেরণা কোথা থেকে আসলো? কিভাবে আদর্শ জাগরণ তৈরি হলো? আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, সাংবাদিকরা প্রশ্ন করেছে যে তুমি তো ছোট মানুষ, তুমি এখানে কেন এসেছো? তখন সে বাচ্চা বলছে, ছোট ভাইটা বলছে যে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমার ভাই অমুককে শহীদ করে দিয়েছে, এজন্য আমি রাস্তায় নেমে এসেছি। বলো তুমি কি ভয় পাও না? সে ছোট্ট বালক, শিশুটি বলছে যে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। তাহলে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার সেই প্রেরণা কোথা থেকে আসলো? আজকে এই জাতিকে সেটা বুঝতে হবে। সে প্রেরণা এসেছে ইসলাম থেকে। একটি আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশের জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে। জুলাই এবং আগস্টে আমরা দেখেছি সকল ঐক্যবদ্ধ হয়েছে, কোনো দল ছিল না, কোনো মত ছিল না, কোনো ধর্মীয় বিভাজন ছিল না, সকলে এক কাতারে এসেছে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, কিন্তু আমরা আমাদের আজাদিকে কারো হাতে জলাঞ্জলি দিব না। আজকে সেই স্পিরিট আমাদেরকে ধারণ করতে হবে। আমরা অনেক স্বপ্ন
যে জুলাই এবং আগস্টের পর সবার মাঝে আমূল পরিবর্তন হবে, রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে, চিন্তা চেতনার আমূল পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত বিশেষ একটি মহলের কাছে সে আমূল পরিবর্তন হয় নাই। জুলাইকে কেউ কেউ ৭১-এর মতো ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে। জুলাইকে নিজেদের ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিডকে তারা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, জুলাইয়ের স্পিডকে তারা বিক্রি করে দিচ্ছে। তারা আগের ধারার মতো জুলাইকে ব্যবহার করে সম্পদের পাহাড় করছে, দুর্নীতি করছে। আজকে সচিবালয়গুলোতে, মন্ত্রণালয়গুলোতে যান, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। তাহলে এই জন্য কি আমার শহীদ ভাইরা জীবন দিয়েছে? এই জন্য কি শহীদের পরিবার আজও কান্না চলছে যে জুলাইয়ের পর আবার বাংলাদেশে দুর্নীতিও চলবে, সবকিছু চলবে? হতে পারে না। আমরা এই প্রজন্ম খুব সুন্দর করে তাদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। খুব বেশি দূরে নয় সেই ইতিহাস, অল্প কিছুদিনের আগে ইতিহাস। এজন্য বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ আর চলবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে হত্যাকাণ্ডের রাজনীতি আর চলবে না, পাথর মেরে মানুষ হত্যা করা এই রাজনীতি আর চলবে না, সিলেটের চাপলম থেকে পাথরগুলো নিয়ে খেয়ে ফেলবেন এই রাজনীতি আর চলবে না। বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে। বাংলাদেশে আমরা চাই কাদা ছোড়াছুড়ি রাজনীতি বন্ধ, সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হন। আপনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কি করবেন সেই এজেন্ডা নিয়ে হাজির হন। সারাদিন আরেকজনের বিষয়ে বিষোদাগার করে সময় নষ্ট করবেন না। এই প্রজন্ম এই বিষোদাগার রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। বিগত সময়ে এই বাংলাদেশ থেকে লুটপাট করা হয়েছে। শুধুমাত্র গত ১৫ বছরে ২৮.৫ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এই ২৮.৫ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশের মতো এরকম একটি দেশ উন্নয়নের অনেক সামনে অগ্রযাত্রার দিকে যাওয়ার সুযোগ রয়েছে। তাহলে কারা এই কাজগুলো করেছে? যারা ৭১-কে চেতনার কার্ড হিসেবে দেখিয়ে দেখিয়ে এই বাংলাদেশে বিভাজন তৈরি করেছে, তারাই সেই রাজনীতি, লুটপাটের রাজনীতি করেছে। আগামী দিনে সে ধরনের লুটপাটের রাজনীতি আমরা করতে দিব না। আমরা চাই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক যারা রয়েছে সে দক্ষ নেতৃত্ব তৈরি হবে। এই সাথিয়াতে আমাদের প্রিয় ভাই ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তিনি শহীদের উত্তরসূরি। তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে অধ্যয়ন করেছেন, পড়াশোনা করেছেন, পেশার জায়গায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে যে চাহিদা, তরুণ প্রজন্মের যে চাহিদা, তরুণ শহীদদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এবং তিনি শুধুমাত্র সাথিয়াদের নেতৃত্ব দিবেন না, তিনি বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে শুরু করে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। এই সাথিয়ার আগামীর উন্নয়নের জন্য আমরা আমাদের নাজিব মোমেন ভাইয়ের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের এই সাথিয়ার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মা বোনের কাছে, প্রতিটি বৃদ্ধ মানুষের কাছে, সবার কাছে পৌঁছে যাব এবং সাথিয়াতে নাজিব মোমেন ভাইকে দাঁড়িপাল্লা মার্কা বিজয় করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশকে আমরা নতুন প্রজন্ম কেমন দেখতে চাই? এটি বড় প্রশ্ন। এটা খুব সহজ উত্তর যে আমরা চাই এখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখানে আদালত পাড়ায় কাউকে বিচারের জন্য টাকা নিয়ে এনে বিচারকদের পিছনে পিছনে ঘুরতে হবে না, বরং বিচারকরা প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক অভিযোগকারীর কাছে তার ন্যায় বিচার পৌঁছে দেবে। আমরা চাই দলীয় বিবেচনায় কোনো বিচার হবে না, যেটা দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আমরা দেখেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে কাল কিয়ামতের মাঠে তুমি কার সন্তান সে পরিচয় হবে না, বরং তুমি নিজে কি অর্জন করছো, তোমার ভালো মন্দ কি, সেটা দিয়ে তোমার বিচার করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের বিরুদ্ধে একজন ইহুদি অভিযোগ করেছিল, কিন্তু যখন অভিযোগের সাক্ষ্য প্রমাণ তার সন্তানের বিপক্ষে দিয়েছিল, তিনি সেখানে তার সন্তানের বিপক্ষে রায় দিয়েছিলেন। আমাদের এমন একটা সমাজ চাই, এই প্রজন্ম এমন একটা বাংলাদেশ দেখতে চায়। এই প্রজন্ম দেখতে চায় যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই বাংলাদেশে কারোকে, বেকারদেরকে চাকরির জন্য টাকা নিয়ে, ঘুষ নিয়ে কারো পিছনে পিছনে দৌড়াতে হবে না, বরং তার যোগ্যতার বলে এই সমাজের নেতারা সেই বেকারদেরকে খুঁজে খুঁজে তাদের চাকরির ব্যবস্থা করবে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আসুন সকল পিছনের গ্লানি মুছে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এবং এই নতুন প্রজন্মের এবং তরুণ প্রজন্মের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে মূল্যায়ন করে যারা আগামী দিন রাজনীতি করবেন তারা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা রাখবেন। নতুন প্রজন্মের চাহিদাকে, আকাঙ্ক্ষাকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ থাকবে না। এজন্য আমরা পরিশেষে বলতে চাই, আসুন, আমরা অনেক সময় নষ্ট করেছি। এই বাংলাদেশকে গড়তে হলে এত সময়ের প্রয়োজন ছিল না। এই বাংলাদেশের যে মানব সম্পদ রয়েছে, প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি নাই। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশকে গড়ে তুলি ইনশাআল্লাহ। এবং আমরা ঘোষণা দিচ্ছি, যারা আগামী দিনে সেই ফ্যাসিবাদী রাজনীতি করবেন, আবার পিছনের ধারার রাজনীতিকে এগিয়ে নিয়ে আসবেন, তারা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যিত হবেন। আমরা অতীতেও জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার আমরা জীবন দিব। আবু সাঈদের উত্তরসূরি হিসেবে প্রয়োজনে বারবার জুলাই ফিরে আসবে, কিন্তু এরপরেও আমরা আমাদের মায়েদের, আমাদের বাবাদের, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এক পাও পিছিয়ে যাব না ইনশাআল্লাহ। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।